ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের আলোচনার বিষয় শক্তি বা এনার্জি। কার্যক্ষমতা ও শক্তি, এই অধ্যায়ের আমরা কার্যক্ষমতা আলোচনা করেছি। আজকে আলোচনা করব শক্তি সম্পর্কে। দৈনন্দিন জীবনে দেখবে আমরা প্রায় এই ধরনের কথাবার্তা ব্যবহার করে থাকি যে একজন আরেকজনের চেয়ে বেশি শক্তিশালী, তাই না? যদি একজন ব্যক্তি এ হয় আর একজন ব্যক্তি বি, এটা দুজন যদি ব্যক্তি হয় তো আমরা সাধারণত বলে থাকি এ বি এর চেয়ে শক্তিশালী বা বি এর চেয়ে শক্তিশালী, এরকম বলে থাকি। এই কথার অর্থটা কি? এ কমা বি এর থেকে বেশি শক্তিশালী। এই কথাটার মানে কি? এই কথাটার অর্থ হচ্ছে, এই কথাটার অর্থ কি? অর্থ হলো এ কমা বি এর থেকে বেশি কার্য করতে পারে বা কাজ করতে পারে, এটা আমরা বুঝি, তাই না? আবার অনেক সময় এরকম বলা হয় যে কিছু কিছু কাজ করার পর এ ক্লান্ত হয়ে পড়েছে আর সে কাজ করতে যেন পারছে না। তাহলে এই যে কাজ করার জন্য একে তো কিছু খরচ করতে হয়েছে বা কিছু ব্যয় করতে হয়েছে। এই যে কিছু একটা জিনিস এই কার্য করার জন্য একে ব্যয় করতে হলো বা খরচ করতে হলো, এই জিনিসটাই কি হলো? শক্তি। যেটা ব্যয় করতে হলো এই কাজ করার জন্য, সেটাই কি? শক্তি। ঠিক আছে? তাহলে কাজের জন্য যাহা ব্যয় করতে হলো সেটিকে শক্তি। ওকে, কাজের জন্য যাহা ব্যয় করতে হলো তাহাই শক্তি। কি দাঁড়ালো দেখো, তাহলে কাজের জন্য কি প্রয়োজন হলো? শক্তি। বা যে শক্তিটা খরচ করলো বা এই কাজের জন্য এই শক্তিটাকে ব্যয় করতে হলো, তাই না? তার মানে দেখো, এই শক্তিটা কি হয়ে গেল? কাজে রূপান্তরিত হয়ে গেল, তাই না? তার মানে কাজ পেলাম কোথা থেকে? শক্তি থেকে। তার মানে এরকমই দেখো, কার্য মানে কি? কার্য মানে কি? শক্তি। মানে কার্যটা কোথা থেকে এলো? শক্তি থেকে এলো কার্য, তাই না? তার মানে আমরা কি বলতে পারি? শক্তিটাই কি সমান কার্য। ওকে, এই কাজ করার জন্য এই শক্তিটাকে ব্যয় করতে হয়েছে, মানে শক্তিটা কার্যে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে শক্তিকে আমরা পরিমাপ করবো কী করে? যতটুকু কার্য হবে ততটুকুই শক্তি খরচ হলো, তাই না? কোনো এক ব্যক্তি কিছু কার্য করলো, তাহলে কত শক্তি খরচ করলো কী করে পাবো? তাহলে কতটা কার্য করলো সেটাই দেখব এবং সেটাই শক্তির পরিমাণ। ওকে, তার মানে আমরা যদি সংজ্ঞা দিই, কার্যের সংজ্ঞা যদি দিই আমরা, কার্যের সংজ্ঞা, তাহলে কি দাঁড়ায়? কার্য করার কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। এবার শক্তির পরিমাপটা কি করে করবো আমরা? শক্তির পরিমাপ একটু আগেই বললাম, শক্তির পরিমাপ কীভাবে করবো।
কতটা শক্তি খরচ করলাম কি করে বুঝবো, তাই না? তাহলে যতটা কার্য করলাম সেটাই শক্তির পরিমাপ। শক্তির পরিমাপ সমান কি? তাহলে শক্তি সমান কি? কৃতকার্য লিখতে পারি। আর কৃতকার্য মানে কি? বল, প্রযুক্ত বল। প্রযুক্ত বলও বলতে পারি, মানে কোনো কাজ করার জন্য যে বলটা প্রয়োগ করলাম, ইন্টু কি স্মরণ লিখতে পারি, যার উপর কাজ করলাম সেই বস্তুটার স্মরণ। ওকে, তাহলে পরিমাপ কী করে করবো আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে কার্য মানে কি? শক্তি, শক্তি মানেই কার্য, একই ব্যাপার। ওকে, দুটোই একই জিনিস। ঠিক আছে, তাহলে আমাদের এককগুলো দেখে নেওয়া উচিত এবার। কার্যের একক কী ছিল? দেখো সিজিএস একক কী আর এসআই একক কী? কার্যের কী ছিল? কার্যের একক কী ছিল সিজিএস পদ্ধতিতে? আর্গ। ঠিক আছে, মানে কার্য লিখছি, টেবিল করে লিখছি, এটা শক্তি। কী দাঁড়াবে এখানে? আর্গ ছিল কি না, বা ইআরজি আর্গ ছিল, তাহলে শক্তির একক কী হবে? আর্গই হবে। ওকে, আর এসআই পদ্ধতি কী ছিল? জুল বা জে। শক্তির একক কী হবে? জুল হবে। ওকে, একই জিনিস তো। কার্য সমান তো এখানে লিখলাম কি? শক্তি সমান তো কৃতকার্য, তাই না? যে শক্তি সমান সমান কৃতকার্য, তাহলে শক্তির একক যা হবে কার্যের একক তাই হবে, বা কৃতকার্যের একক আমরা আগেই দেখেছিলাম। ওকে, বেশ। এবার তাহলে শক্তির মাত্রা কি হবে, তাই না? শক্তির মাত্রীয় সংকেত কি হবে দেখি। কার্যের সংকেত কি ছিল? যা ছিল তাই একইভাবেই হবে, কারণ কার্য আর শক্তি তো একই জিনিস, তাই না? আমরা বার করা দেখেছিলাম কার্যের মাত্রা, সেটা আর বার করছি না। যদি আমার আগের ভিডিও দেখো তাহলেই পেয়ে যাবে। ml² × 2। ওকে, এবার আমাদের একটা টপিক আসবে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি কাকে বলবো? যান্ত্রিক শক্তি এর ইংরেজিটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি। তাহলে যান্ত্রিক শক্তি কী জিনিস? দেখো, কোনো বস্তু তার গতির জন্য একটা শক্তি পেয়ে থাকে, যাকে আমরা গতিশক্তি বলবো, পরে দেখবো আমরা। তারপরে যদি কোনো বস্তু স্থির থাকে, তার স্থির অবস্থার জন্য একটা শক্তির অধিকারী হয়। ওকে, তারপর কোনো বস্তুর অবস্থান তো হলো, এটা আকৃতির জন্য যদি কোনো একটা শক্তি ওই বস্তুর মধ্যে জমা হয়ে থাকে, তাই না, সেটাও হবে যান্ত্রিক শক্তি। তাহলে আমরা দেখলাম কোনো বস্তু তার গতির জন্য শক্তি জমা করে রাখতে পারবে, মানে তার অবস্থানের জন্যও পারে, তার আকৃতির পরিবর্তনের জন্যও পারে। ওকে, তাহলে কোনো বস্তু তার গতির জন্য অথবা অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে
সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। তাহলে গতির জন্য কিভাবে শক্তি বেড়ে যায়, কোনো বস্তুর বা কার্য করার ক্ষমতা বেড়ে যায় সেটা দেখি। তোমাদের স্কুলে দেখবে লং জাম্প হয়, তাই না? তো যদি আমরা কোনো ছাত্রকে কাছে থেকে লাফাতে বলি, তাহলে যত ফুট লাফাবে, এটা যদি দূর থেকে দৌড়ে আসতে বলি, তাহলে দেখবে লাফানোটা কি হয়, বেশি হয়। কাছ থেকে যদি লাফায় 10 ফুট, দেখা গেল দূর থেকে দৌড়ে এসে লাফাচ্ছে 12 ফুট। এই যে 2 ফুট বেশি লাফাচ্ছে, মানে কাজ করার ক্ষমতাটা তার বেড়ে যাচ্ছে, সামর্থ্যটা বেড়ে যাচ্ছে কাজ করার। কারণ কি? কারণ ওই স্টুডেন্টের মধ্যে বা ছাত্রর মধ্যে কার্য করার সামর্থ্যটা বেড়ে যাচ্ছে, তার মানে কিছু একটা শক্তি বেড়ে যাচ্ছে ওর। কীভাবে এই শক্তিটা বাড়ছে? যে দৌড়ে যখন আসছে তখন তার গতির জন্য একটা গতি শক্তি তৈরি হয়ে যাচ্ছে ওর মধ্যে। সেই গতি শক্তিটাও কী হয়ে গেল, ওই কার্য করার সামর্থ্যটাকে বাড়িয়ে তুলল। ওকে, এবার এটা তো আমরা পেলাম, গতির জন্য কার্য করার সামর্থ্য বেড়ে গেল। এবার আমরা দেখব কোনো বস্তুর স্থির থাকার জন্যও একটা কার্য করার সামর্থ্য তৈরি হয়। যেমন কোনো উঁচু জায়গায় যদি জলাধার তৈরি করে রাখো, বাঁধ দিয়ে জল যদি রাখো, তো জল তো স্থির হয়ে আছে, তাই না? তো সেই জলকে যদি আমরা এবার ছেড়ে দিই, তাহলে কি হয়, প্রচণ্ড গতিতে চলে আসে, তাই না? নিচের দিকে চলে আসবে। ওকে, তাহলে ওই যে শক্তিটা আমরা কাজে লাগাই কী করে, আমরা বিদ্যুৎ তৈরি করি এভাবেই। তাহলে যে স্থির রেখেছিলাম জলাধারকে, না জলাধার তৈরি করে স্থির রেখেছিলাম, তার দরুনও ওই জলের মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত ছিল। সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল, মানে টারবাইনের চাকাকে ঘোরাচ্ছে, তাই না? তার মানে তার মধ্যেও একটা শক্তি ছিল, জলটাকে যে বেঁধে রেখেছিলাম। ওকে, তাহলে তার অবস্থানের জন্য এটা পেল, একটা শক্তি পেল। আর একটা উদাহরণ আছে, আমরা দেখব অভিকর্ষীয় স্থিতিশক্তি। একটা বস্তু যে নিচে পড়ে আছে, এর স্থিতিশক্তি কত শূন্য হবে। যদি এই বস্তুটার অবস্থান পরিবর্তন করা, উপর দিকে যদি তুলি, ওকে, তাহলে এর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয় এই স্থানের জন্য, স্থির থাকার জন্য, তাই না? যত উপরে তুলব তত বেশি স্থিতিশক্তি ওর মধ্যে সঞ্চিত হবে। ওকে, তাহলে এটা অবস্থানের জন্য হলো। আর কোনো বস্তু যদি আমরা আকৃতির পরিবর্তন ঘটাই, তবুও তার মধ্যে কিন্তু শক্তি তৈরি হয়। ওকে, তারপরে এই স্থিতিশক্তির আরও উদাহরণ আছে, যেমন ঘড়িতে যখন দম দিই, তাই না, যে আকৃতির পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটার এক্সাম্পল দিচ্ছি আমরা। তাহলে ঘড়িতে যখন দম দিই, তখন কী হয়, স্প্রিংটা কী হয়ে যায়, স্প্রিং থাকে সেটা সংকুচিত হয়ে যায়। তার মানে স্প্রিংটার আকৃতির পরিবর্তন হচ্ছে এখানে। ওর স্বাভাবিক আকার থেকে একটা বিশেষ আকার দেওয়া হয়। এর ফলে কি হলো, আকৃতিগত পরিবর্তনের জন্য কি হলো, স্প্রিংয়ের মধ্যে একটা শক্তি, যাকে বলা হয় স্থিতিশক্তি, সঞ্চিত হয়। ঠিক আছে, এই সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়ে স্প্রিংটি বিশেষ অবস্থা থেকে বা পূর্বের অবস্থায় আসতে চায়। ওকে, ফলে কি হয়, কার্য করার সামর্থ্য পায় এবং ঘড়িটিকে ঘোরাতে সাহায্য করে কাঁটাকে, তাই না, ঘড়ির কাঁটাকে। তাহলে আমরা 3 রকমের এক্সাম্পল দেখলাম। গতির জন্যও একটা শক্তির কার্য করার সামর্থ্য অর্জন করছে। তারপর কোনো বস্তু তার স্থির অবস্থায় থাকার জন্যও, তার অবস্থানের জন্যও কী করে, কার্য করার সামর্থ্য অর্জন করে। তাহলে কোনো বস্তুর আকৃতির পরিবর্তন করলেও সে বস্তুটির মধ্যে কী হয়, কার্য করার সামর্থ্য অর্জিত হয়। বুঝলাম এগুলো? এবারে যান্ত্রিক শক্তি হচ্ছে 2 প্রকারের। যান্ত্রিক শক্তি কত প্রকার?
দুই ধরনের হবে। ওকে, এক নম্বর হলো স্থিতিশক্তি, আর দুই নম্বরটা হলো গতিশক্তি। দুই নম্বরটা কি? গতিশক্তি। তাহলে কোনো বস্তু স্থির থাকার জন্য যে শক্তি কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। কোনো বস্তু স্থির থাকার জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে স্থিতিশক্তি বলে। আর কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলবো আমরা গতিশক্তি। ওকে, এর এক্সাম্পলগুলো দিলাম। এবার স্থিতিশক্তির একটা ভালো উদাহরণ দেখব আমরা। ওকে, প্রথমে স্থিতিশক্তির সংজ্ঞাটা যদি পড়ে নিই আমরা, স্থিতিশক্তি কাকে বলবো, তাই না? স্থিতি শক্তি কী জিনিস? এর ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, সংক্ষেপে P.E, তাই না? পোটেনশিয়াল এনার্জি, পিই এরকম বলি আমরা, পোটেনশিয়াল এনার্জি। কী লিখব সংজ্ঞাটা? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে বস্তুটির স্থিতিশক্তি বলে। দেখো তাহলে স্বাভাবিক অবস্থান মানে কি? যেমন এই পেনটা এখানে পড়ে আছে, এটা স্বাভাবিক অবস্থায় আছে। এটাকে যখনই এর ওই স্বাভাবিক অবস্থানকে পরিবর্তন করবো, মানে উপর দিকে ধর তুললাম, তখনই কী হবে? এর মধ্যে একটা কার্য করার সামর্থ্য অর্জিত হবে। সেটাই কি হয়ে গেল? স্থিতিশক্তি বলবো সেটাকেই। বা আকৃতির পরিবর্তনের জন্য, যেমন একটু আগেই বললাম ওই যে দম দেওয়া ঘড়ি, এর ভেতরে তো স্প্রিং থাকে, তাহলে স্প্রিংটার আকৃতির যখন পরিবর্তন করছি, দম দিচ্ছি মানে স্প্রিংয়ের আকৃতি পরিবর্তন করছি, তাই না? তখনই কি হচ্ছে? একটা কার্য, সেই বস্তুটা কার্য করার সামর্থ্য অর্জন করছে। ওকে, তাহলে সেটাই বলা হচ্ছে। তাহলে এই দুটোই কি? স্থিতিশক্তি, তাই না? ঘড়িতে যেটা শক্তি সঞ্চিত হয় স্প্রিংয়ের মধ্যে, সেটাও স্থিতিশক্তি। যে বস্তুটাকে নিচ থেকে ওপরে তুললাম, এটা কী তৈরি হবে? কী তৈরি হবে বস্তুটার মধ্যে? স্থিতিশক্তি। গতিশক্তি তৈরি হবে কি না? ওপর দিকে তুললাম, এখানে স্থির আছে, তার মানে এর মধ্যে স্থিতিশক্তি আছে। ওকে, বেশ। এবার আমরা দেবো অভিকর্ষীয় স্থিতিশক্তি। যে এক্সাম্পলটা দিচ্ছি আমরা, যে বস্তুটাকে নিচ থেকে ওপর তুলছি, যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে বস্তুটার মধ্যে, এটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে আমরা তুলছি বস্তুটাকে, সেই জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি, তাই না? অভিকর্ষীয় স্থিতিশক্তির গাণিতিক প্রকাশ। মানে যে পরিমাপ করবো আমরা স্থিতিশক্তি, এই যেখান থেকে উপরে তুললাম, তাহলে এখানে বস্তুটার স্থিতিশক্তি কত হলো সেটাই পরিমাপ করব। যে নিচ থেকে ওপরে তুললাম, এই উচ্চতায় উপরে তুললাম, তাহলে এই উচ্চতাতে এই বস্তুটির মধ্যে কতটা শক্তি অর্জিত হলো বা সঞ্চয় হলো সেটা দেখব আমরা। সেটা অবশ্যই স্থিতিশক্তি হবে। বেশ, তাহলে এখানে আমরা একটা অনুভূমিক তল আঁকছি, পৃথিবী পৃষ্ঠ ধরো এটা। তাহলে এই একটা বস্তু, ওকে, একটা বস্তুকে আমরা তুলেছি কত উচ্চতাতে? এই একটা বস্তু এম ভরের বস্তু, এটাকে আমরা এইচ উচ্চতাতে তুলেছি। আর এখানে যেন আমাদের অভিকর্ষজ ত্বরণ জি আছে, অভিকর্ষজ ত্বরণ বলা হয় জিকে। ওকে, এর ডিরেকশান কি? দিক উপর থেকে নিচের দিকে।
জি এর দিক কোন দিকে? উপর থেকে নিচের দিকে। অভিকর্ষ বলেরও দিক উপর থেকে নিচের দিকে। ওকে, তাহলে অভিকর্ষ বল কি করে আমরা পরিমাপ করব দেখি। প্রথমে অভিকর্ষ বল হচ্ছে বস্তুর ভর এবং ওই স্থানে বস্তুর অভিকর্ষজ ত্বরণ, এই দুইয়ের গুণফলই হবে কি? অভিকর্ষীয় বল। ওকে, তাহলে আমরা তো দেখেছি এই বস্তুটা এখানে ছিল, ঠিক অনুভূমিকে ছিল, এই উচ্চতাই উপরে তুলেছি। ওকে, এবার অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ বল এফ সমান কি? এম জি। অভিকর্ষ বল মানে কি বললাম? কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা কি করে? নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এম ভরের বস্তুকে কত বল দ্বারা পৃথিবী আকর্ষণ করে? এম জি দ্বারা। মানে কোনো বস্তুর ওয়েট, যেটা ওজন, সেটাই হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল সমান এম ইন্টু জি। কোনো বস্তুর অভিকর্ষ বল মানেই সেই বস্তুটার ভর গণিত কি? ভর গণিত অভিকর্ষজ ত্বরণ, এম জি। তার মানে ওজনটা, অ্যাকচুয়ালি ওজন, তাই না? ভর নয়, কিন্তু ওজন। এটা ওজন আর ভরের মধ্যে অনেক পার্থক্য আছে। ওকে, তাহলে অভিকর্ষীয় বল কত এখানে? এম জি। তাহলে বস্তুটাকে তুলছি দেখো উপর দিকে, তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছি, তাই না? নিচ থেকে উপরের দিকে তুলছি। ওকে, ক্লিয়ার? তাহলে কার্য কত করতে হচ্ছে এখানে? কৃতকার্য কত? এই উচ্চতায় তুলতে বস্তুটাকে। তাহলে বল কত এখানে? এম জি। ওকে, এম জি পরিমাণ বল গণিত কত? সরণ কত? কৃতকার্য মানে তো বল ইন্টু সরণ। তাহলে বল তো এটা, এই বলটাই। ওকে, আর সরণ কত? এইচ। তাহলে এম জি এইচ। ওকে, তাহলে কৃতকার্য কত হলো? এম জি এইচ। এখানে একটা ব্যাপার আছে, এই যে আমাদের অভিকর্ষ বল এদিকে নিচের দিকে, তাই না? আর আমরা সরণ ঘটছে এদিকে, তাহলে কার্যটা তো নেগেটিভ হওয়া উচিত। কিন্তু আমরা নিচ্ছি কি দেখো, এই যে এই এমজিটা নিচ্ছি কি? আমরা যে কার্যটা করছি, মানে এই বস্তুটাকে নিচ থেকে ওপরের দিকে তুলতে ঠিক কতটুকু বল আমাকে দিতে হবে? পৃথিবী তো টানছে এমজি দিয়ে নিচের দিকে, তাই না? পৃথিবী ওই বস্তুটাকে নিচের দিকে এমজি বল দিয়ে টানছে এই দিকে, তাই না? ঠিক নিচের দিকে যে এমজি বল দিয়ে। তাহলে ঠিক যদি আমি ওপরের দিকে এমজি পরিমাণ বল দিই এইদিকে, এই উপরের দিকে ঠিক এমজি পরিমাণ, তাই না? এমজির বেশিও নয় কমও নয়, একদম সমান সমান। তাহলে কী হবে? বস্তুটা উপরের দিকে উঠবে, তুলতে পারবো। ওকে, তার মানে এই কৃতকার্যটা হচ্ছে যে আমি যদি যে বলটাকে তুলছি উপর দিকে, তার বলজনিত কৃতকার্য, কিন্তু এটা অভিকর্ষজ বলজনিত কৃতকার্য কিন্তু ঠিক নয়। ওকে, তাহলে যে বস্তুটাকে উপর দিকে তুলছে সে যতটা বল প্রয়োগ করছে, ঠিক আছে, সেই বলজনিত কৃতকার্য এটা। তাহলে এমজিটা তাহলে উপরের দিকে, তো আমি তো উপরের দিকে বল প্রয়োগ করছি, তাই না? আর সরানো দেখো উপর দিকে। ওকে, তাহলে আমি যে বলটা প্রয়োগ করলাম সেই বলজনিত কৃতকার্যটা এর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত হচ্ছে। আমার কিছু শক্তি যেটা খরচ হলো, সেই শক্তিটা এর মধ্যে জমা হয়ে গেল। ঠিক আছে, বা আমি যে কার্য করলাম, ওকে, সেই কার্যটা কি হয়ে গেল? এর মধ্যে জমা হয়ে গেল কি হিসাবে? শক্তি হিসাবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, সেজন্য এটা কিন্তু পজিটিভ হলো, কারণ এই এমজিটা কি, তারপর ঠিক পৃথিবী যে বল দিয়ে নিচের দিকে টানছে, আমাকে তুলতে গেলে এই বস্তুটাকে উপর দিকে তুলতে ঠিক তত পরিমাণই বল দিয়ে মানে উপর দিকে তুলতে হবে। ঠিক আছে, এবং খুব ধীরে ধীরে তুলতে হবে যাতে আর গতিশক্তিটা না বাড়ে। ওকে, মানে আমার সম্পূর্ণ কার্যটাই যেন স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়, সেভাবে খুবই ধীরে ধীরে এই বস্তুটাকে উপরের দিকে তুলতে হবে। ওকে, তাহলে ভালো হয় বেশি। ক্লিয়ার? তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি কি? এমজিএইচ। মনে থাকবে, অভিকর্ষীয় স্থিতিশক্তি কি হবে? এমজিএইচ। বা কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উপরে তুললে
ওই বস্তুর মধ্যে কতটা শক্তি সঞ্চিত হবে, এম জি ইন্টু এইচ। যদি বলে এল উচ্চতায় তুলবো কোনো বস্তুকে, তাহলে কত হবে, এম জি এল, তাই না? যদি বলে 10 সেন্টিমিটার ওপরে তুলবো, তাই না, তাহলে কী হবে, 10 এম জি। এটা স্থিতিশক্তি হিসাবে কী হয়ে যাবে, সঞ্চিত হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এবারে আমরা পড়বো গতিশক্তি। গতিশক্তি ইংরেজি হচ্ছে কাইনেটিক এনার্জি, শর্ট টার্ম হচ্ছে কে ডট ই, কে ফর কাইনেটিক, ই ফর এনার্জি। আমরা এইভাবে প্রকাশিত করি ই কে। ওকে, ই সাফিক্স কে, মানে কাইনেটিক এনার্জি, এইভাবে। কাইনেটিক এনার্জির বা গতিশক্তির সংজ্ঞাটা দিই। কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে তার গতিশক্তি বলে। একটু আগে তো এক্সাম্পল দিচ্ছিলাম আমরা, লং জাম্পের এক্সাম্পলটা, তাই না? এবার আমরা আরেকটি উদাহরণ দেব। দেখবে ক্রিকেট খেলার সময় যারা ফাস্ট বোলার হয়, কাছ থেকে বল করে না, দূরে দৌড়ে এসে বলটা ছুড়ে, তাই না? এর কারণ কি, ওই যে বলটাকে সঙ্গে নিয়ে দৌড়ছে, তার মানে কি ওই বলটির মধ্যে কিছু একটা কার্য করার শক্তি অর্জিত হচ্ছে। এই গতি, যেমন গতিশীল অবস্থায় যখন আসছে বলটা, তখন তারপরে সে ছুড়ল, তাই না? তার মানে ওই যে গতিটা দৌড়ার সময় যে গতিটা ছিল, সেই গতিটা ওই বলের মধ্যেও যোগ হয়ে গেল। ফলে বলের কি হয়, গতিবেগটা বৃদ্ধি পায়, খুব স্পিডে বলটা যায়, তাই না? বেশি হবে বেগটা, সেজন্য বোলাররা দেখবে একটু দূর থেকে দৌড়ে এসে বল করে। তাহলে এই যে দৌড়ে এলো, তাই না, তার গতির জন্য কি হয়ে গেল, ওই বলের মধ্যে বলটা তো ওর মধ্যেই আছে, তার মানে বলটা গতিশীল অবস্থায় আসছে। তাহলে বলের গতির জন্য কি হয়ে গেল, বলের মধ্যে একটা এক্সট্রা বা অতিরিক্ত কার্য করার সামর্থ্য অর্জিত হয়ে যায়, ঠিক আছে? ফলে কি হয়ে গেল, বলটার গতিবেগে বেড়ে যাবে। কিন্তু ওখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলটা ছুড়ে, তাহলে কিন্তু অতটা গতি হবে না, একটু কমে যাবে। তাহলে গতিটা বেড়ে গেল কারণ একটাই, যে তার গতির জন্য একটা এক্সট্রা অতিরিক্ত কার্য করার সামর্থ্য লাভ করলো, তাই না? সেই কার্যটাই তার গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ওকে, এবার গাণিতিক প্রকাশ বা কীভাবে পরিমাপ করব গতিশক্তিকে আমরা, গতিশক্তির ফর্মুলা কি সেটা দেখব আমরা। গতিশক্তির গাণিতিক প্রকাশ, যেমন স্থিতিশক্তি সমান কি লিখলাম, এমজিএইচ, তাই না? তুমি গতিশক্তি সমান কি লিখব, ই কে সমান কি লিখব, কোনো বস্তুর গতিশক্তি কি লিখব। যদি সেই বস্তুটার কোনো বস্তুর ভর যদি এম হয়, আর এটা তো তৈরি হচ্ছে গতিশক্তি, গতির জন্য আমাদের গতি থাকবেই। কোনো একটা বস্তু ধরো এখানে আছে, এর ভর কত এম, আর ভি বেগে যাবে, গতি তো থাকবেই, তবে এদের গতিশক্তি হবে। তাহলে বেগ যদি ভি হয় আর এম যদি ভর হয়, তাহলে এই বস্তুটার গতির জন্য কতটা গতিশক্তি হবে, হাফ এম ভি স্কোয়ার, এই গতিশক্তি পাবে। দেখবো আমরা প্রমাণ করে এখনই। ওকে, এটা আমরা প্রমাণ করব। গতিশক্তি কোনো বস্তুর, এম ভরের কোনো বস্তুর গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। ভিটা কি, ওই বস্তুর বেগ। ওকে, তো দেখি আমরা কি করে পাচ্ছি। তাহলে বস্তুটা আমরা ধরলাম কি, এম ভর সম্পন্ন একটা বস্তু ধরে নিলাম। ধরি এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে, মানে প্রথমে কিন্তু স্থির ছিল, মানে প্রাথমিক বেগ কত, 0। স্থির অবস্থা মানেই প্রাথমিক বেগ 0।
প্রাথমিক বেগকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে। ওকে, ইউ দিয়ে প্রকাশ করি। তাহলে এম ভরের একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো, ঠিক আছে, যাত্রা শুরু করে টি সেকেন্ড সময়ে ভি বেগ লাভ করলো। বেগ বাড়ছে তো এর, তাই না? 0 থেকে ভি হয়ে গেল। ওকে, তার মানে বেগ বাড়ছে এর, এবং সময়টা কত লাগলো? টি সেকেন্ড লাগলো। ওকে, তাহলে বেগ যেহেতু বেড়েছে, তো নিশ্চয় ত্বরণ আছে এর, তাই না? ত্বরণের সৃষ্টি হয়েছে। আর ত্বরণ আছে মানে কি? বল নিশ্চয়ই প্রয়োগ করা হয়েছে। তাহলে এই বস্তুটার উপরে বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ না করলে তো বেগ বাড়বে না, নিউটনের প্রথম গতিসূত্র অনুযায়ী, তাই না? স্থির অবস্থায় যদি থাকতো, যদি বল প্রয়োগ না করতাম, তাহলে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে ধরি আমরা কি, এফ বল প্রয়োগ করা হলো, ঠিক আছে, এফ বল প্রয়োগ করা হয়েছে। আর এ ত্বরণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আর এই টি সেকেন্ডে কতটা পথ গেছে? এটা পথ তো যাবেই, তাই না? এইখান থেকে ধরো হয়তো এইখানে এসে পৌঁছালো, তখন বেগটা হয়ে গেল ভি। এখানে ইউ সমান 0 দিয়ে বল প্রয়োগ করলাম, বা বেগ এইখানে হয়ে গেল ভি। তাহলে এই পথটা কত? এস ধরে নিলাম আমরা, এতটা সরণ ঘটলো। ওকে, তাহলে এই বল দ্বারা কৃতকার্য কত? কৃতকার্য কত হলো দেখি, এফ ইন্টু এস। এফ ইন্টু এস কি না, কৃতকার্য সমান বল ইন্টু সরণ। ওকে, এবার বল সমান কি, আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কি পাই? বল সমান এম ইন্টু এ। আর সরণ কত? সরণ কত? এস আছে। তাহলে সরণটাকে বার করবো এবার। দেখো, কৃতকার্য থেকে শুরু করছি আমরা, তাই না? কৃতকার্যটাই গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে কি না? কৃতকার্যই গতিশক্তিতে রূপান্তরিত হবে, কৃতকার্যই স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে। ওকে, তাহলে বল সমান আমরা এফ সমান এম এ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেয়ে গেলাম। এস কী করে পাবো? আমাদের সমতরণের ঋজু গতির সমীকরণ আছে, সেখান থেকে পাবো। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as একটা সমীকরণ আছে আমাদের। তাহলে ভি স্কোয়ার মানে অন্তিম বেগ ভি স্কোয়ার থাকলো, ই স্কোয়ার মানে হচ্ছে প্রাথমিক বেগটা 0 প্লাস 2as। তাহলে এস সমান কত পাবো? দেখো এখান থেকে ভি স্কোয়ার বাই কত? 2a পাবো কি পাবো না? তাহলে এখানে এসের জায়গায় দেখো বসাচ্ছি কি, ভি স্কোয়ার বাই 2a, এই কেটে গেল। তাহলে হাফ, দেখো নিচে 2 আছে, তাহলে হাফ হলো, এম আছে এম হলো, ভি স্কোয়ার আছে ভি স্কোয়ার হলো। তাহলে কৃতকার্য কত হলো? হাফ এম ভি স্কোয়ার। এটাতে গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাই না? এই কৃতকার্যটাতে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার মানে এটাই তো গতিশক্তি, কৃতকার্যটাই গতিশক্তি। তাহলে মানে ই কে সমান কত হয়ে গেল? হাফ এম ভি স্কোয়ার। প্রমাণটা যদি মনে না থাকে অসুবিধা নাই, শুধু এই ফর্মুলাটা মনে রাখবে, হাফ এম ভি স্কোয়ার। মানে এম ভরের একটি বস্তু যদি ভি বেগে গতিশীল থাকে, তাহলে সেই বস্তুটির গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার। একটু মনে রাখলেই হবে। ওকে, আর একটা এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুললে পরে ওই বস্তুর মধ্যে কতটা স্থিতিশক্তি সঞ্চিত হবে? mgh। দুটো জিনিস আমরা এখানে পড়লাম আজকে। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাই না, পিই সমান কত হলো? mgh হলো, অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর কেই সমান কী পেলাম আমরা? হাফ এম ভি স্কোয়ার। এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ওকে, থ্যাংক ইউ।